মাত্র 17টি রুলস জানলে কমপ্লিটিং সেন্টেন্সের এ টু জেড শেখা সম্ভব। আজকের ভিডিওতে আমরা সেই রুলসগুলোই দেখব। আর এই রুলসগুলো যদি কেউ ভালোভাবে শিখতে পারে তবে সে কমপ্লিটিং সেন্টেন্সের পাশাপাশি রাইট ফর্মস অফ ভার্ব সহ অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমসেও ভালো দখল রাখতে পারবে। রুলসগুলো এসএসসি পরীক্ষা থেকে শুরু করে এইচএসসি, ভর্তি পরীক্ষা, এমনকি চাকরির পরীক্ষাতেও কাজে লাগবে এবং শতভাগ কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। কেননা কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো সবসময় একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। চলো শুরুতেই জেনে আসি কমপ্লিটিং সেন্টেন্স কি। কমপ্লিটিং সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্যকে পরিপূর্ণ করা, অর্থাৎ বাক্যের একটি অংশ দেওয়া থাকবে, সেই অংশটির অর্থ এবং টেন্সের উপর ভিত্তি করে আরেকটি অংশ বানাইতে হবে। তো এখানে কমপ্লিটিং সেন্টেন্সের মূল দুইটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথম, যেই বাক্যাংশটুকু দেওয়া থাকবে সেটির অর্থের সাথে মিল রেখে বাকি অংশটুকু তৈরি করতে হবে। এক কথায় অর্থসঙ্গতি বজায় রেখে সেন্টেন্সটি কমপ্লিট করা। উদাহরণস্বরূপ এখানে দেখো কি বলছে, উই ইট ফুড সো দ্যাট, যে আমরা খাবার খাই যাতে করে, আমরা কি এখানে বলতে পারি উই ক্যান স্লিপ ওয়েল, অর্থাৎ আমরা খাবার খাই যাতে করে আমরা ভালো ঘুমাইতে পারি। এটা হইলো বলো, খাওয়ার সাথে ঘুমের কি কোনো সম্পর্ক আছে? যদিও বেশি খাইলে ঘুম বেশি হবে, তারপরেও আমরা কি শুধু ঘুমানোর জন্যই খাবার খাই? তাহলে দেখা যাবে যদিও এই তৈরিকৃত অংশটি গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু সঙ্গতিপূর্ণ কোনো অর্থ প্রদান করে না, সেজন্য এটা ভুল হবে। তাহলে আমরা কি বলতে পারি যে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান সার্ভাইভ, আমরা খাবার খাই যাতে করে আমরা টিকে থাকতে পারি। এখন অর্থসঙ্গতি বজায় আছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম অংশের টেন্সের উপর ভিত্তি করে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী দ্বিতীয় অংশ তৈরি করতে হবে, অর্থাৎ যে অংশটি দেওয়া থাকবে সেই অংশের টেন্স এবং গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী দ্বিতীয় অংশ তৈরি করা। উদাহরণস্বরূপ এই একই সেন্টেন্সে দেখো আমরা কি বলেছিলাম, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান সার্ভাইভ। এখানে আমরা চাইলেই ক্যানের পরিবর্তে উড বসাইতে পারবো না বা অন্যান্য কোনো মডেলও বসাইতে পারবো না, তাহলে সেটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে। যেহেতু প্রথম অংশে প্রেজেন্ট টেন্স আছে, সেক্ষেত্রে দ্বিতীয় অংশেও প্রেজেন্ট টেন্স করতে হবে সো দ্যাটের নিয়ম অনুযায়ী। এখন চলো রুলসগুলো দেখে নিই। রুল নাম্বার 1 হচ্ছে সো দ্যাট, অর্থ হচ্ছে যাতে বা যাতে করে। তোমরা শুধু এটা মাথায় রাখবা যে সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সো দ্যাটের পরের অংশে ভার্বের জায়গায় মে অথবা ক্যান বসবে, এরপরে ভার্বের 1 নম্বর বসবে। আবার সো দ্যাটের আগের অংশটি যদি পাস্ট টেন্সে থাকে তবে সেক্ষেত্রে ভার্বের স্থলে মাইট অথবা কুড বসবে, এরপরে ভার্বের 1 নম্বর বসবে। শুধু এটা মাথায় রাখলেই হবে যে সো দ্যাটের পরে ক্যান অথবা মে বসে। যদি প্রেজেন্ট টেন্সে হয় তবে মে বা ক্যান সরাসরি বসবে, আর যদি সো দ্যাটের আগের অংশটি পাস্ট টেন্সে হয় তবে মে এবং ক্যানের পাস্ট ফর্ম মাইট এবং কুড বসবে। এখন চলো একটা উদাহরণ দেখি। সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন কি বলছে, উই টেক মিল্ক, আমরা দুধ খাই, সো দ্যাট যাতে করে, দেখো উই ক্যান লিড হেলদি লাইফ, তাই না, যাতে করে আমরা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারি। তো এখানে টেক ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে, এজন্য আমরা ক্যান বা মে বসাইতে পারবো। তোমরা আবার পরীক্ষাতে দুইটাই বসিও না, যে কোনো একটা বসাইলেই হবে। তদ্রূপ এখানে যদি এরকম থাকতো যে উই টুক মিল্ক সো দ্যাট, তাহলে কি দিতাম আমরা? তাহলে দিতাম সো দ্যাট উই কুড অথবা উই মাইট লিড হেলদি লাইফ, তাই না? খুবই সহজ। এরপরে 2 নম্বর রুলটা দেখো, সো ডট ডট দ্যাট, অর্থাৎ এত ডট ডট যে। তো এই যে ডট ডট ডট, এখানে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, অর্থাৎ সো উইক দ্যাট, সো ব্যাড দ্যাট এরকম, অথবা সো বিউটিফুল দ্যাট, অর্থাৎ এত সুন্দর যে অথবা এত দুর্বল যে, এরকম আর কি। বলা বাহুল্য এসএসসি বা এইচএসসি বোর্ড পরীক্ষাতে মূলত সো ডট ডট দ্যাট এর ব্যবহারটি সাধারণত নেগেটিভ, অর্থাৎ ইনাবিলিটি বা অক্ষমতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে সো ডট ডট দ্যাট এর পরের অংশে ভার্বের স্থলে ক্যান নট বা কুড নট বসে, এরপরে সঙ্গতিপূর্ণ কোনো ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তাহলে কখন ক্যান নট বসবে আর কখন কুড নট বসবে? খুবই সহজ। যদি সো ডট ডট দ্যাট এর আগের অংশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নট বসবে, আর যদি সো ডট ডট দ্যাট এর আগের অংশটি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে। উদাহরণস্বরূপ দেখো, দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট স্পিক। এখানে দেখো দ্য ম্যান ওয়াজ, এই ওয়াজ ভার্বটি পাস্ট হওয়ার কারণে এখানে আমরা কুড নট বসাইছি, তাই না? যদি এখানে এরকম হইতো দ্য ম্যান ইজ সো ইল দ্যাট, তাহলে আমরা কি বসাইতাম, যে
হি ক্যান নট স্পিক। খুবই সহজ না? এরপরে চলো ৩ নম্বর রুলটা দেখি। ৩ নম্বর রুল, হু ডট ডট টু এবং হু ডট ডট ফর। এর অর্থ হচ্ছে খুবই। তো খুবই সহজ নিয়ম এবং এই সহজ ২ টি রুলস থেকে যেকোনো একটি বোর্ড পরীক্ষাতে থাকেই থাকে। তো এই যে হু ডট ডট টু, এই টু এর পরে কোনো একটি সঙ্গতিপূর্ণ ভার্বের ১ নম্বর ফর্ম দিলেই হবে। চাই অবজেক্ট দিতেও পারো, নাও পারো। কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম দিলেই হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, ময়মনসিংহ বোর্ড ২০২৩ এর প্রশ্ন, আই ওয়াজ টু নার্ভাস টু টক। এখানে এই টু এর পরে টক ভার্বের ১ নম্বর বা বেস ফর্ম দিয়েই কিন্তু বাক্যটি পূর্ণ হইছে, যে আমি কথা বলার সময় খুবই নার্ভাস ছিলাম। অথবা আমরা আরেকটু সুন্দরভাবে দিতে পারতাম যে আই ওয়াজ টু নার্ভাস টু টক উইথ হিম, অথবা টু টক উইথ দ্য হেডমাস্টার, এরকম। এরপরে দেখো হু ডট ডট ফর। এই ফরের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, এই ফরের পরে একটি পার্সোনাল অবজেক্ট যেরকম মি, হার, দেম, এটসেট্রা, এরকম কিছু একটা বসাইতে হবে। এরপরে টু দিতে হবে এবং টু এর পরে সঙ্গতিপূর্ণ ভার্বের ১ নম্বর ফর্ম অর্থাৎ বেস ফর্ম দিয়ে বাক্যটি পুরা করতে হবে। যেরকম দেখো, রাজশাহী বোর্ড ২০২৩ এর প্রশ্ন, দিস পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর। তাহলে ফর যেহেতু আছে, তো প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী আমরা ভার্বের সাথে আইএনজি বসালে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা এই যে মি, পার্সোনাল অবজেক্ট, এটা নিয়ে আসছি। এরপরে টু আন্ডারস্ট্যান্ড, টু এর পরে আন্ডারস্ট্যান্ড ভার্বটি বসাইছি। অর্থ কি দাঁড়ায়, যে কবিতাটি আমার বোঝার জন্য খুবই কঠিন ছিল, অর্থাৎ আমার বোধগম্যের বাহিরে ছিল। এরপরে দেখো ৪ নম্বর রুল, রিলেটিভ প্রোনাউন। তোমরা রিলেটিভ প্রোনাউন বলতে জানো হু, হুইজ, দ্যাট, হুম, এটসেট্রা। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স পুরা করতে পারি? আমাদের যে বাক্যাংশটি দেয়া থাকবে সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবকিছুই থাকবে। এরপরে হু বা হুইজ দিবে এবং তোমাদের পরীক্ষাতে হু এর ব্যবহারটা সবচেয়ে বেশি আসে। তো এরপরে হু দিবে, এবার হুর পরে কি করতে হবে আমাদের? একটা ভার্ব এবং অবজেক্ট বসিয়েই আমরা বাক্যটি পুরা করতে পারি। দেখো দিনাজপুর বোর্ড ২০২৩ এর এক্সাম্পল, আই ডোন্ট লাইক পিপল হু। এরপরে আমাদেরকে পুরা করতে হইতো, তো আমরা কি করছি? হু আর টকেটিভ, এখানে আর হচ্ছে বি ভার্ব আর টকেটিভ হচ্ছে অবজেক্ট। তো আমরা আরো কি দিতে পারতাম, যে আই ডোন্ট লাইক পিপল হু আর অ্যাগ্রেসিভ। যারা অ্যাগ্রেসিভ তাদেরকে আমি পছন্দ করি না, তাই না? এরকম। এর পরের এক্সাম্পলটা দেখো, আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন হু। যে একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে তিনি, যিনি। যিনি কি করে? তাহলে আমরা যেরকম জানি যে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব দিতে হবে, এরপরে অবজেক্ট দিয়ে সেন্টেন্সটি পুরা করতে হবে। তাহলে আমরা দেখো ট্রিটস, এটা হচ্ছে ভার্ব এবং ভিলেজার্স উইথ লিটল মানি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অর্থ কি দাঁড়ায়, যে একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন তিনি, যিনি সামান্য কিছু টাকার বিনিময়ে গ্রামের লোকজনদেরকে চিকিৎসা প্রদান করে। এটা বরিশাল বোর্ড ২০২৩ আসছে। এর পরের রুলস দেখি, রুল 5 হচ্ছে লেস্ট। আর এই লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা নয়তো। বলা বাহুল্য, এই নতুবা বা নয়তো এটা কিন্তু নেগেটিভ অর্থাৎ না বোধক অর্থ প্রদান করে। তাহলে যে বাক্যাংশে লেস্ট থাকবে তার পরবর্তীতে আর কোথাও নট বা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। তো লেস্টের নিয়মটা খুবই সহজ, তোমরা মনে রাখবা যে লেস্ট যদি থাকে এরপরে সাবজেক্ট হবে, এরপরে ফুড অথবা মাইট দিতে হবে, এটা মাস্ট। ফুড এবং মাইট দেওয়ার পরে সঙ্গতিপূর্ণ ভার্ব বসিয়ে এবং অবজেক্ট বসিয়ে বাক্যটি পুরা করতে হবে। এখানে আমি যে বাধ্যবাধকতার কথা বলছি এটা মূলত গ্রামাটিক্যাল সেন্সে। এমনিতে লেস্টের পরে শুড, মাইট ছাড়াও কিন্তু বাক্য পুরা করা যাবে, কিন্তু আমরা যেই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিব সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী লেস্ট থাকলে এরপরে সাবজেক্ট দিতে হবে, এরপরে শুড অথবা মাইট, এই দুইটি মডাল ভার্বের একটি দিতেই হবে। তাহলে আমরা তাই করব যে লেস্টের পরে শুড এবং মাইট বসিয়ে বাক্যটি পুরা করব। উদাহরণ দেখি, হি ইজ ওয়াকিং স্লোলি। সে আস্তে আস্তে বা ধীরে ধীরে হাঁটতেছে। লেস্ট, নতুবা আমরা কি দিছি? হি মাইট ফল ডাউন, নয়তো সে পড়ে যেত। এটা দিনাজপুর বোর্ড ২০২৩ এর প্রশ্ন। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল আছে, কুমিল্লা বোর্ড ২০১৯ এর, ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ। যে সাবধানতার সাথে কাজ করো, নতুবা তুমি। তাহলে এখানে কি হইতে পারে? লেস্ট ইউ কজ অ্যান অ্যাক্সিডেন্ট, নয়তোবা তুমি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবা, তাই না? তাহলে মূল বিষয় এটাই যে লেস্টের পরে যখনই লেস্ট দেখব আমরা মাথায় ফুড অথবা মাইট নিয়ে চলে আসব এবং সাবজেক্টের পরে ফুড এবং মাইট দিব, এরপরে
সঙ্গতিপূর্ণ ভার্বের 1 নম্বর ফর্ম দিব। কেন? কারণ শুড এবং মাইট হচ্ছে মডাল ভার্ব, আর মডালের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। এরপরে 6 নম্বর নিয়ম, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে ভাবা যায় না বা চিন্তাও করা যায় না, এরকম। এই লেট অ্যালোন শব্দটিও কিন্তু নেগেটিভ। তাহলে লেট অ্যালোনের ব্যবহারটা কিরকম হবে? যে প্রথমে একটা নেতিবাচক বাক্য থাকবে, এরপরে লেট অ্যালোন থাকবে, এরপরে আরো কঠিন বা অসম্ভব কিছু। উদাহরণে ফিরি, যে শি ক্যান নট রাইড আ বাইসাইকেল। দেখো, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাই না? শি ক্যান নট রাইড আ বাইসাইকেল, সে বাইসাইকেল চালাইতে পারে না। এরপরে দেখো লেট অ্যালোন আছে, এরপরে কি বলছে? আ বাইক। তাহলে অর্থ কি দাঁড়ায়? যে সে একটা বাইসাইকেলই চালাইতে পারে না, আবার বাইক, এরকম আর কি। যে বাইকের কথা তো ভাবাও যায় না বা চিন্তাই করা যায় না। এরপরে দেখো বরিশাল বোর্ড 2019-এর একটা প্রশ্ন, ইউ ক্যান নট ইট আ ম্যাঙ্গো। যে তুমি একটা আমই খাইতে পারো না, লেট অ্যালোন। তাহলে আমরা কি দিতে পারি? 10 ম্যাঙ্গোস আমরা দিতে পারি, যে 10টা আম। যে একটা আমই খাইতে পারে না, আবার 10টা আমের কথা চিন্তাও করা যায় না। এরপরে দেখো 7 নম্বর রুল, দো অলদো এর ব্যবহার। তো তোমরা জানো দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও। তো আমরা এই যদিও শব্দটা কখন ব্যবহার করি? এটা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে দো অলদোর ব্যবহারটা খুব সহজেই বুঝতে পারবো। আমরা সাধারণত যদিও শব্দটা কোনো বিষয় সম্বন্ধে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দিক একই সাথে একই বাক্যে বলতে ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায়, যদিও লোকটি গরিব, সে সৎ। অথবা যদিও লোকটি ছোট, সে অনেক সাহসী। তো দো অলদো দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার সময় একদিকে যদি ইতিবাচক বা পজিটিভ দিক থাকে, অন্যদিকে নেতিবাচক বা নেগেটিভ দিক আলোচনা করতে হবে। ভাইস ভার্সা, যদি নেতিবাচক দিক থাকে তবে আমাদেরকে ইতিবাচক কোনো কিছু নিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ আছে দেখো সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন, কি বলছে? দো বাংলাদেশ হ্যাজ আ স্মল এরিয়া। যদিও বাংলাদেশের স্বল্প পরিমাণ জায়গা আছে বা ছোট জায়গা আছে, তাহলে এটা একটা নেগেটিভ বা নেতিবাচক দিক। অল্প জায়গা আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইট ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি, যে এটা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ। তাহলে এটা পজিটিভ হইল, তাই না? তদ্রূপ আমরা ঢাকা বোর্ড 2023-এর প্রশ্নটা দেখি, আই ওয়ার্কড হার্ড অলদো, যে আমি কঠোর পরিশ্রম করেছিলাম যদিও। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে এই যে কঠোর পরিশ্রম করছিল, এটা তো অবশ্যই পজিটিভ দিক। তাহলে এখানে নেগেটিভ কি আনতে পারি? যে অলদো আই হ্যাড লিমিটেশন, যদিও আমার সীমাবদ্ধতা ছিল। এরপরে দেখো 8 নম্বর রুল, ডিসপাইট ইনস্পাইট অফ। এখানে আমরা ডিসপাইটের পরে মাঝে মাঝে অফ দিয়ে ফেলি, এটা কিন্তু ভুল হবে। ডিসপাইট সিঙ্গুলার ওয়ার্ড, তাই না? আর এখানে ইন স্পাইট অফ, তিনটা ওয়ার্ডের সমন্বয়ে এই প্রিপোজিশনাল ফ্রেজটা গঠিত। তো ডিসপাইট ইন স্পাইট অফ এই শব্দটির অর্থ হচ্ছে সত্ত্বেও। তো এই সত্ত্বেও শব্দটা আমরা ঠিক দো অলদোর মতোই ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায়, লোকটি ছোট হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত সাহসী, এইরকম। তো ডিসপাইট ইনস্পাইটের অফের ক্ষেত্রেও একদিকে ইতিবাচক থাকলে অর্থাৎ পজিটিভ থাকলে, অন্যদিকে নেতিবাচক শব্দ ব্যবহার করতে হবে। আবার একই নিয়ম, যদি নেতিবাচক দিক নিয়ে আলোচনা থাকে, অন্যদিকে ইতিবাচক বা পজিটিভ দিক আলোচনা করতে হবে। আমরা উদাহরণে ফিরি, ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস। বলছে যে সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে সমস্ত সুযোগ সুবিধা ছিল, এটা অবশ্যই ইতিবাচক দিক। তাহলে এখানে নেতিবাচক দিক কি নিয়ে আসতে পারি? দ্য বয় ডিড নট পারফর্ম ওয়েল, যে ছেলেটি ভালো পারফর্ম করতে পারে নাই বা ছেলেটি ভালো কিছু করতে পারে নাই। এরপরে দেখো চিটাগং বোর্ড 2016-এর প্রশ্ন, ডিসপাইট হিজ অনেস্ট ওয়ার্ক, তার সৎ কাজ সত্ত্বেও। তাহলে এটা ইতিবাচক দিক। আমরা এদিকে কি নিয়ে আসতে পারি? কোনো নেতিবাচক দিক কি হতে পারে? আমরা দিতে পারি হি ইজ ডিসঅনার্ড, অর্থাৎ সে অপমানিত হয়েছিল, যে সে লোকটি সৎ কাজ করা সত্ত্বেও সে অপমানিত হয়েছিল, এরকম। এরপরের নিয়ম দেখি, 9 নম্বর রুল, সিন্স বা অ্যাজ। এই সিন্স বা অ্যাজ দুইটা অর্থে ব্যবহৃত হয় এবং পরীক্ষাতে এই দুইটা ব্যবহার থেকেই প্রশ্ন আসে। তো সিন্স বা অ্যাজ এর একটা অর্থ হচ্ছে যখন, যেটা সময়কে নির্দেশ করে। প্রশ্ন যখন দেখবা ইট ইজ লং টাইম, ইট ইজ মেনি ইয়ার্স, এরকম কোনো বাক্যাংশ থাকবে, তখন সিন্স অ্যাজ এর অর্থটি যখন হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ সময়কে নির্দেশ করবে। তাহলে সিন্স অ্যাজ এর এই নিয়মটা কিভাবে মনে রেখে আমরা বাক্য পুরা করব? সিন্স অ্যাজ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, সিন্স অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। আর
সিন্স অ্যাজ এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে সিন্স অ্যাজ এর পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করব। চলো উদাহরণ দেখি। চিটাগং বোর্ড 2023-এর প্রশ্ন, আই ক্যান নট রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স। দেখো এই যে সিন্সের আগে যে অংশটুকু, এটা কোন টেন্সে বলো তো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? ইট ইজ লং। তাহলে আমরা জানি সিন্স অ্যাজ এর বামে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্স অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনাইট হয়, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইট ইজ লং সিন্স আই মেট হিম লাস্ট, যে শেষ আমি তার সাথে দেখা করছিলাম। তাহলে দেখো আই মেট হিম লাস্ট, এটি কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই না? মিট থেকে মেট। এরপরে দেখো ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স। এখানে দেখো ইট ওয়াজ আছে, এই ওয়াজ থাকার কারণে পাস্ট ইনডিফিনাইট হইল। তাহলে সিন্স অ্যাজ এর আগে যখন পাস্ট ইনডিফিনাইট থাকবে তখন সিন্স অ্যাজ এর পরেও আমরা পাস্ট পারফেক্ট করব। তাহলে কি বলতে পারি? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মেট লাস্ট, আমরা শেষ দেখা করেছিলাম। এখানে হ্যাড মেট হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপরে দেখো সিন্স অ্যাজ যেহেতু অর্থে, অর্থাৎ যেটা কারণকে নির্দেশ করে। তো এখানে সিন্স অ্যাজ এর একদিকে যদি ইতিবাচক বা পজিটিভ দিক নিয়ে আলোচনা হয় তাহলে অন্য দিকেও ইতিবাচক বা পজিটিভ দিক নিয়ে আলোচনা করতে হবে। আরেকদিকে যদি নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয় অন্য দিকেও নেতিবাচক বা নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেহেতু লোকটি সৎ সবাই তাকে সম্মান করে। এই যে সৎ, এটাও যেরকম পজিটিভ দিক, এই যে মানুষজন সম্মান করে এটাও কিন্তু কি পজিটিভ দিক, তাই না? চলো উদাহরণে ফিরি। ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যেহেতু প্রথম অংশটুকু ইতিবাচক বা পজিটিভ তাহলে বাকি অংশটুকু আমরা ইতিবাচক বা পজিটিভ করব। তাহলে কি বলতে পারি? যে আই গেট এনাফ টাইম টু ডু মাই হোমওয়ার্ক, যে যেহেতু আমি খুব ভোরে উঠি এজন্য আমি যথেষ্ট সময় পাই আমার হোমওয়ার্কগুলা করার জন্য। অথবা অন্য কিছু চাইলে দিতে পারি। এরপরে দেখো চিটাগং বোর্ড 2016-র প্রশ্ন, উই নিড টু লার্ন ইংলিশ অ্যাজ। এই দেখো সিন্সের পরিবর্তে অ্যাজ এর ব্যবহার হয়েছে, যে আমাদের ইংরেজি শেখা দরকার। যেহেতু এই যে ইংরেজি শেখা দরকার এটা একটা পজিটিভ দিক, তাহলে আমরা এদিকে কি আলোচনা করতে পারি? অ্যাজ ইট হেল্পস আস ইন হায়ার এডুকেশন, যেহেতু এটা উচ্চশিক্ষায় সাহায্য করে। এরপরে রুলস, 10 নম্বর রুল, টিল আনটিল এর ব্যবহার। তো টিল আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত। এই টিল আনটিলের বানানের ক্ষেত্রে আমরা একটু সচেতন হব। দেখো টিল বানানে 2টা এল আছে অর্থাৎ ডাবল এল, আর আনটিলের ক্ষেত্রে একটা এল। তো টিল আনটিলে এই ব্যবহারটা খুবই সহজ, মাত্র 2টা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত টিল আনটিলের আগে যদি ফিউচার টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে টিল আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণ দেখো কি বলছে, যে প্লিজ ওয়েট হেয়ার আনটিল, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ না। তাহলে দেখো এই যে প্লিজ ওয়েট হেয়ার এই শব্দটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেননা এখানে আকুতি মিনতি এরকম বোঝাইছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? যে আনটিল আই রিটার্ন, যে যতক্ষণ না আমি ফিরি। এই আই রিটার্ন শব্দটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠিত। এরপরের নিয়ম হচ্ছে যে টিল আনটিলের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে টিল আনটিলের পরেও পাস্ট টেন্স দিতে হবে। বরিশাল বোর্ড 2023-এর এক্সাম্পলটা দেখি। দে কন্টিনিউড টু ওয়াক, তারা হাঁটতেই থাকলো আনটিল, যতক্ষণ না। দেখো এখানে দে কন্টিনিউড এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদেরকে বাকি অংশটুকু পাস্ট টেন্সে করতে হবে এবং অর্থসঙ্গতি বজায় রেখে বাকি অংশটুকু পুরা করতে হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে দে কন্টিনিউড টু ওয়াক আনটিল দে ফেল্ট টায়ার্ড, তারা ক্লান্তি বোধ করা না পর্যন্ত হাঁটতেই থাকলো। এরপরে দেখো আনলেসের ব্যবহার। তো আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না, যেটা নেগেটিভ অর্থ প্রদান করে। তো আনলেসের ব্যবহারটা খুবই সহজ এবং পরীক্ষাতে খুব কম আসে। এরপরেও চলো নিয়মটা দেখি। তো আনলেসের পরের অংশটি মূলত প্রেজেন্ট টেন্সে হয় এবং এর একটা স্ট্রাকচার হচ্ছে যে আনলেসের পরে একটা কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, অর্থাৎ যদি না কোনো কিছু করা হয়, যদি না তুমি যাও, যদি না তুমি, এইরকম আর কি। এই যে কন্ডিশনাল যে সেন্টেন্সটা থাকবে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হবে এবং বাকি অংশটা অবস্থাভেদে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে করলেই হবে। উদাহরণ চলো দেখি, যে আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তোমরা একতাবদ্ধ হও তাহলে কি হবে? আমরা বলতে পারি ইউ উইল বি ডিফিটেড, যে তোমরা পরাজিত হবে। দেখো আনলেসের পরে প্রেজেন্ট ফর্ম এবং এই যে বাকি অংশটুকু এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করা হয়েছে।
এরপরে আরেকটা উদাহরণ দেখো, চট্টগ্রাম বোর্ড 2017 প্রশ্ন, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, যে আমরা জীবনে সমৃদ্ধি লাভ করতে পারবো না যদি না, তাহলে আমরা কি না করলে সমৃদ্ধি লাভ করতে পারবো না? আমরা বলতে পারি উই মেক প্রপার ইউজ অফ টাইম, অর্থাৎ আমরা যদি সময়ের সদ্ব্যবহার না করি তাহলে আমরা জীবনে সমৃদ্ধি লাভ করতে পারবো না। এখানে একটা কথা বলার অপেক্ষা রাখে না যে এই যে টিল আনটিল সবসময় যে বাক্যের মাঝখানে থাকবে এরকম না, এটা বাক্যের একেবারে শুরুতেও থাকতে পারে। তাহলে কি হবে, এই টিল আনটিল যুক্ত শব্দটি বা বাক্যাংশটি যদি শুরুতে থাকে তাহলে প্রথম ক্লজ বা প্রথম অংশের পরে কমা হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আনটিল দে ফেল্ট টায়ার্ড, এরপরে আমরা কমা দিব, এরপরে দিব দে কন্টিনিউ টু ওয়াক, যে তারা হাঁটতেই থাকলো। এরপরে দেখো 12 নম্বর রুল, নো সোনার হ্যাড ডট 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 দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, এরপরে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। এই ব্যবহারটা অর্থটা কি হয়, দেখো এখানে আমি দিছি যে ক্রিয়া যোগ তে না ক্রিয়াতে, অর্থাৎ খেতে না খেতে, ঘুমোতে না ঘুমোতে, পড়তে না পড়তে, এইরকম অর্থে মূলত এই যে নো সোনার হ্যাড স্কার্সলি হ্যাড এগুলোর ব্যবহার হয়। এর ব্যবহারটা খুবই সহজ, এটা রাইট ফর্মস অফ ভার্বেও আসে, যে এরকম নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, এরপর স্কার্সলি হ্যাড, এরপরে যে দেন হোয়েন যেগুলো থাকবে এর আগের অংশটি পাস্ট পারফেক্টে হবে এবং এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। উদাহরণে ফিরি, ঢাকা বোর্ড 2023 প্রশ্ন, নো সোনার হ্যাড হি গটেন আ পিস অফ লোফ অন দ্য রোড দেন হি এইট ইট। দেখো আমরা এখানে হি এইট ইট দিছি, তাই না? এটা পাস্ট ফর্মে আছে, কেননা আমরা জানি যে দেনের আগের অংশটি পাস্ট পারফেক্টে গঠিত হয় আর দেনের পরের অংশটি পাস্ট ইনডিফিনিটে গঠিত হয়। তাহলে দেখো এখানে হি গটেন ভার্বের 3 নম্বর ফর্ম এবং এখানে আমরা কি দিছি হি এইট ইট ভার্বের 2 নম্বর ফর্ম। এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2019 প্রশ্ন, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ হোয়েন উই রিস্ট আউট টু দেম ফর হেল্প, যে আমরা পুলিশকে দেখতে না দেখতেই এরপরে হোয়েনের পরে আমরা কি দিছি উই রিস্ট আউট টু দেম ফর হেল্প, আমরা তাদের কাছে সাহায্যের জন্য ছুটে গিয়েছিলাম। এই যে উই রিস্ট আউট টু দেম এই অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে করা। এরপর স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে একই নিয়ম, স্কার্সলি হ্যাড উই রিস্ট দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, যে আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেন ছেড়ে দিল। এরপরে দেখো 13 নম্বর রুল, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। তো এই যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এই শব্দের অর্থ হচ্ছে এখনই করা উচিত, অর্থাৎ অনেক আগেই করা দরকার ছিল, এখন না করলে আর চলবেই না, এরকম অর্থে। তো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটি পুরা করব। এখানে ভার্বটি পাস্ট টেন্স দেখতে হলেও এটা প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশ করে। যেমন উদাহরণে ফিরি, ঢাকা বোর্ড 2023 প্রশ্ন, ইট ইজ হাই টাইম, যে এখনই সেরা সময় উই, তাহলে এখনই সেরা সময় আমরা, তাহলে আমরা বলতে পারি উই টুক স্টেপস এগেইনস্ট করাপশন, যে আমরা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি। এখানে কিন্তু টুক হয়েছে, তাই না, ভার্বের 2 নম্বর ফর্ম, কারণ আমরা জানি যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর বসবে। এরপরে দেখো 14 নম্বর নিয়ম, ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নে এই হোয়াইল, উইথ আ ভিউ টু, উড ইউ মাইন্ড এই তিনটা থেকেই মূলত প্রশ্ন আসে। আর এই তিনটার ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই হোয়াইল থেকে। তো আমরা জানি যে হোয়াইলের পরে হয় সরাসরি ভার্ব দিয়ে আইএনজি দিয়ে বাক্য শেষ করব, অথবা সাবজেক্ট দিয়ে এরপর একটা বি ভার্ব ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্য শেষ করব। কিন্তু অন্যদিকে উইথ আ ভিউ টু এবং উড ইউ মাইন্ড এরপরে কিন্তু সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে আমাদের বাকি অংশ লিখতে হবে। যেমন আমরা উদাহরণে ফিরি যে সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু। দেখো এটা ঢাকা বোর্ড 2023 প্রশ্ন, যে আমাকে স্টেশনে যেতে হবে এই লক্ষ্যে। উইথ আ ভিউ টু শব্দের অর্থ লক্ষ্যে। তাহলে কি লক্ষ্যে? আমরা বলতে পারি টু রিসিভিং মাই ব্রাদার অথবা টু রিসিভিং মাই প্যারেন্টস, যে আমাকে স্টেশনে যেতে হবে আমার বাবা মাকে রিসিভ করার উদ্দেশ্যে। এরপরে দেখো ঢাকা বোর্ড 23 আরেকটা উদাহরণ, উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করতেন। এরপরেও কিন্তু আমরা জানি যে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? পরবর্তী অংশে আছে আই এম ভেরি থার্স্টি, অর্থাৎ আমি খুব তৃষ্ণার্ত। তাহলে আমরা এখানে কি দিব? যে উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার। এরপরে দেখো 15 নম্বর রুলস, কন্ডিশনাল সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থাকবে না, এটা হইতেই পারে না। আর এই কন্ডিশনাল সেন্টেন্স এসএসসি থেকে শুরু করে এইচএসসি, বোর্ড পরীক্ষা বা বিভিন্ন চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সব জায়গাতেই আসে। যদিও এটাকে অনেকেই জটিল মনে করে, আসলে এই জিনিসটা খুবই সহজ এবং আমরা খুব সহজে উদাহরণের মাধ্যমে এই কন্ডিশনাল সেন্টেন্স শিখব। তোমরা জানো যে কন্ডিশনাল সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে শর্তযুক্ত বাক্য, আর এই শর্ত জুড়ে দেওয়ার কাজটা মূলত ইফের দ্বারা করা হয়। অর্থাৎ যদি তুমি আসতে
অথবা যদি তুমি যাও, অথবা যদি তুমি কাজটা করো, এইরকম। আর এই কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিট করার মূল বিষয়টা হচ্ছে টেন্স এবং গ্রামারের সঠিক ব্যবহার। তো কন্ডিশনাল সেন্টেন্সের 4টা সূত্র আছে। প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এরপরে ফার্স্ট কন্ডিশনাল, এরপরে সেকেন্ড কন্ডিশনাল, আর সবার শেষে থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা মূলত কি? এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয় যখন আমরা এমন কোনো কথা বলি যা সবসময় সত্য বা বিজ্ঞান ভিত্তিক, অর্থাৎ ফ্যাক্টস এবং ট্রুথস। তো এর স্ট্রাকচারটা কি হবে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট এবং বাকি অংশও প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। উদাহরণস্বরূপ দেখো, ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু, যদি তুমি লাল এবং নীল রংকে মিশাও তাহলে কি পাবা? ইউ গেট পার্পল, তাহলে তুমি পার্পল রং পাবা। তাহলে ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, বাকি অংশেও প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শেষ করব। এরপরে দেখো ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল মূলত ভবিষ্যতে ঘটার সম্ভাবনা রয়েছে এইরকম বোঝাইতে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা হয়, অর্থাৎ রিয়েল পসিবিলিটিস ইন দ্য ফিউচার, যে বর্তমানে আমি যদি কিছু করি তাহলে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, আউটপুট পাওয়া যাবে, এগুলা। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হবে? যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে বাকি অংশে ফিউচার ইনডিফিনাইট করতে হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর দিয়ে অবজেক্ট দিতে হবে, বাকি অংশে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এরপরে ভার্বের 1 নম্বর দিয়ে অবজেক্ট দিয়ে বাক্যটি পুরা করতে হবে। দেখো, ঢাকা বোর্ড 2023-এর একটা এক্সাম্পল, ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখো, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কি হবে? এভরিবডি উইল রেসপেক্ট ইউ, প্রত্যেকেই তোমাকে সম্মান করবে। তাহলে দেখো, যদি তুমি বর্তমানে সততা বজায় রাখো, ভবিষ্যতে তোমাকে সবাই কি করবে? সম্মান করবে। এই যে ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা। এরপরে দেখো সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল মূলত ব্যবহার করা হয় এমন কিছুর জন্য যা এখন বাস্তব নয়, কিন্তু ভাবা যে যদি এরকম হতো তাহলে কেমন হতো, এই অর্থে, অর্থাৎ অবাস্তব কল্পনার অর্থে। তো সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কিরকম? যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে আমাদেরকে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট, এরপরে ভার্বের 1 নম্বর সহ অবজেক্ট দিয়ে বাক্যটি পুরা করতে হবে। উদাহরণস্বরূপ দেখো, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। দেখো এই অংশটুকুতে কিন্তু নিউ আছে, পাস্ট টেন্স, তাই না? তাহলে আমরা জানি যে ইফ যুক্ত অংশে যদি পাস্ট হয়, ভার্বের 2 নাম্বার অথবা ওয়ার হয়, তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড, কুড বা মাইট দিয়ে বাক্য পুরা করতে হবে। তাহলে কি বলতে পারি? যে আই উড কল হিম, যে যদি আমি তার নাম্বার জানতাম তাহলে আমি তাকে কল দিতাম, অর্থাৎ যেটা বাস্তবে সম্ভব না এবং যেটা অতীতে হয়ে গেছে, এরকম অর্থে। এরপরে দেখো থার্ড কন্ডিশনাল। তো এই থার্ড কন্ডিশনাল মূলত ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যা অতীতে ঘটেনি, কিন্তু আমরা ভাবি যদি ঘটতো বা যদি হতো তাহলে কেমন হইতো, এরকম চিন্তা অর্থে। তো এর স্ট্রাকচারটা কিরকম হয়? যে ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তা এইরকম যদি হয় তাহলে আমরা পরবর্তী অংশে কি দিব? যে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। থার্ড কন্ডিশনালের আরেকটি স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তো একই রকম বাকি অংশে আমরা সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসিয়ে ভার্বের 3 নম্বর হবে এইটা, যে ভার্বের 3 নম্বর বসিয়ে সেন্টেন্সটি পুরা করব। দেখো, ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন, ইফ শি হ্যাড স্টাডিড মোর, যদি সে আরো বেশি পড়াশোনা করত অতীতের কোনো কিছু যেটা সে করেনি, অর্থাৎ যদি করতো তাহলে কি হইতো? শি উড হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম, সে পরীক্ষাতে জিপিএ 5 পাইতো, তার মানে সে অতীতে পড়াশোনাও করে নাই, জিপিএ 5ও পায় নাই, এরকম অর্থে। এরপরে দেখো 16 নাম্বার নিয়ম, আই উইশ অথবা উড দ্যাট এর ব্যবহার। তো আই উইশ বা উড দ্যাট কখন ব্যবহার করা হয়? যখন অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে হয় তখন আমরা আই উইশ বা উড দ্যাট ব্যবহার করি। তো এর স্ট্রাকচারটা খুবই সহজ এবং প্রত্যেকটা পরীক্ষাতেই 2-1টা থাকে, যে আই উইশ বা উড দ্যাট, এরপরে কি হয়? সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, এটা একটা স্ট্রাকচার। আর একটা কি হয়? সাবজেক্ট প্লাস উড বা কুড, এরপরে ভার্বের 1 নম্বর দিয়ে সেন্টেন্সকে পুরা করা। তো চলো এক্সাম্পলে যাই। ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, যে আই উইশ, আমার ইচ্ছা হয়। তাহলে এখানে অবশ্যই অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা করতে হবে। আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমার ইচ্ছা হয় যদি আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম, অর্থাৎ অনর্গল কথা বলতে পারতাম। তার মানে সেই লোকটা পারে না এবং সেই লোকের জন্য ইংলিশে কথা বলাটা একটা আকাঙ্ক্ষা। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2016-এর প্রশ্ন, উড দ্যাট, অর্থাৎ যদি এমন হতো, এক্ষেত্রেও কিন্তু অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে। উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেইন, এটা কিন্তু অসম্ভব একটা ইচ্ছা, তাই না? যে কেউ কিন্তু আবার পুনরায় শিশুকালে ফিরে যেতে পারবে না। তো যদি এমন হতো যে আমি আবার ছোট হয়ে যেতাম অথবা শিশু হতাম, এরকম। এরপরে দেখো সবার শেষ রুল 17 নাম্বার,
অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি আমার এই স্লাইডগুলো সুন্দর মনে হয় এবং বুঝতে সুবিধা হয়, চাইলে কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং তোমাদের যদি আরো মনে হয় যে এগুলোর পিডিএফ ফাইল তোমাদেরকে দিলে ভালো হবে, তাহলে তোমরা আমাকে ইমেইল করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো শেষের রুলটা কি আছে, যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে যেন বা যেন মনে হয়। তো অ্যাজ ইফ বা অ্যাজ দোর ক্ষেত্রেও স্ট্রাকচারটা কিরকম হবে, যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর, তাহলে এর পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেখানে সাবজেক্টের সাথে ভার্বের 2 নম্বর বসবে। আর অবাস্তব বা কল্পনা বোঝানোর ক্ষেত্রে ওয়ার বসবে। আরেকটা উদাহরণ কি আছে, যে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে কি হবে, এইদিকে পাস্ট পারফেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। উদাহরণে ফিরি, শি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলতেছিল যেন, তাহলে দেখো এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদেরকে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমরা দিতে পারি যে শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, যেন সে একজন এমবিবিএস ডক্টর ছিল। এরপরে দেখো কি বলছে, হি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক, অর্থাৎ সে কিন্তু প্রকৃতপক্ষে একজন হাতুড়ে ডাক্তার ছিল। এটা রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন। এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন, সাব্বির খান ইজ আ কোয়াক, হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে। দেখো অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা জানি যে অ্যাজ দো অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। তাহলে সে এমন ভাবে ব্যবহার করতেছে যেন হি ওয়া অ্যান এমবিবিএস, যেন সে একজন এমবিবিএস ডক্টর ছিল। এটা কিন্তু অবাস্তব কল্পনা, এই জন্য এখানে ওয়ার বসাইছি। তো আজকে এতটুকুই, ভিডিওটা আর লম্বা করবো না। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, সেই সাথে তোমাদের বন্ধু মহলেও জানাইতে পারো। আর কোন কোন বিষয়ে ভিডিও বানাইলে তোমরা বেশি উপকৃত হবে, সেটাও আমাকে কমেন্ট করে জানাইতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।